আমার স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার দেখা যায়। জি স্যার দেখা যাচ্ছে স্লাইড। আজকের ক্লাসের কন্টেন্টস রিভার্সিবল, যেটা নিয়ে আমরা আলোচনা করব, রিভার্সিবল প্রসেস। মেইনলি তোমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। রিভার্সিবল প্রসেস, ইরিভার্সিবল প্রসেস, এফিসিয়েন্সি, heat engine, heat engine, Carnot cycle, second law of thermodynamics, entropy, change in entropy in different processes, principle of increase of entropy, TS diagram আপাতত পড়বো না আমরা। Then physical significance of entropy and head death of the universe or head death of the world, and absolute temperature scale, যদিও absolute temperature scale আসলে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর মধ্যে পড়ে না, ওটা টেম্পারেচার হিট এন্ড টেম্পারেচারের মধ্যে পড়ে। যাই হোক, তারপর আমরা লাস্ট ক্লাসে লাস্ট স্লাইডে বলবো একটু, যদিও এটা তোমরা এইচএসসি পড়ে আসো, আমরা যে ক্যালকুলেশন গুলো আছে ওগুলো আমরা স্কিপ করে যাব, কারণ ওগুলো বইতে হুবহু আছে এবং তোমরা এইচএসসি তে অনেক কিছু পড়ে আসছো। প্রথমে রিভার্সিবল প্রসেস আর ইরিভার্সিবল প্রসেস। রিভার্সিবল মিন্স হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া, সেটা হচ্ছে যেটা একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে রূপান্তরিত হবে এবং সেখান থেকে আবার পুনরায় পূর্বের অবস্থায় পূর্বের সিস্টেমে ফিরে আসতে পারবে, সেটা হচ্ছে রিভার্সিবল প্রসেস। তবে সেক্ষেত্রে তাপের পরিবর্তন বা এবং কাজের পরিমাণ সমান, শুধু চিহ্ন নেগেটিভ, মান সমান। এটা হচ্ছে রিভার্সিবল প্রসেস। এটি একটি খুবই দ্রুত ধীর প্রক্রিয়া এবং এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয়, যে প্রক্রিয়ায়, এবং এই প্রক্রিয়া যেহেতু প্রথম একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে যায় এবং সেটা থেকে পূর্বের অবস্থায় ফিরে আসে, এক্ষেত্রে তাপের কোনো পরিবর্তন হয় না, কারণ তাপের যে পরিবর্তন হয় সেটা সিস্টেমের মধ্যে থাকে। সেক্ষেত্রে এটা হচ্ছে এনার্জি কনজারভেশন, হিট কনজারভেশন ল ফলো করে। এবং এই ক্ষেত্রে কোন এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয়, এবং যে প্রক্রিয়াগুলো তোমার এনার্জি লস হয় সেগুলো রিভার্সিবল প্রসেসের মধ্যে নয়। আমরা সাধারণত আমাদের বিশ্বে যে সমস্ত প্রাকৃতিক পরিবেশ আছে বা যে সমস্ত কাজ করে থাকি, বেশিরভাগই হচ্ছে এনার্জি লস হয়, যেমন ঘর্ষণ হয় বা একটা গাড়ি যখন চলে সেক্ষেত্রেও তোমার এনার্জি লস হয়, বা আমরা কোনো একটা জিনিস বস্তু যদি তাপ দেই সেক্ষেত্রে এনার্জি লস হয়, ফলে সেগুলো আমার রিভার্সিবল প্রসেস নয়। ইরিভার্সিবল প্রসেস যেটা অপ্রত্যাগামী প্রক্রিয়া, যেটা এক সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে রূপান্তরিত হয় কিন্তু পূর্বের অবস্থা ফিরে আসে না, এটা হচ্ছে আমার ইরিভার্সিবল প্রসেস। ইরিভার্সিবল প্রসেসটা মেইনলি এটা ধীর প্রক্রিয়া এবং এটা এনার্জি লস হয়, এবং এটা একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ায় সাধারণত আমাদের বিশ্বের যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে, যে সমস্ত প্রসেস আছে, সেগুলা ইরিভার্সিবল প্রসেস। ইরিভার্সিবল প্রসেসে সাধারণত যে কাজে তাপমাত্রা তাপের পরিবর্তন হয় এবং কাজেরও পরিবর্তন হয়, সেক্ষেত্রে এটা পূর্বের অবস্থা, এই কারণে পূর্বের অবস্থায় ফিরে আসে না, সেটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। এক্ষেত্রে
তোমরা ইরিভার্সিবল রিভার্সিবল প্রসেসের সংজ্ঞা যেটা বললাম সেটা জানতে হবে এবং এটার এক্সাম্পল দিতে হবে কেন এটা রিভার্সিবল প্রসেস ইরিভার্সিবল প্রসেস এবং এটার প্রপার্টিজ এবং ডিফারেন্স পার্থক্য করলে অবশ্যই সেটা প্রপার্টিজ এর মধ্যেই পড়ে প্রপার্টিজ করতে হবে। এরপর আছে হিট ইঞ্জিন। হিট ইঞ্জিন হচ্ছে যন্ত্র আমাদের তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, সেটি হচ্ছে হিট ইঞ্জিন। তবে আমাদের দেশে বা বিশ্বে যে সমস্ত ইঞ্জিন আছে পুরোপুরি হিট ইঞ্জিন বলা চলে না, কারণ আমাদের যে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, যে যন্ত্রটি একদম 100% আমার তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, এখানে কোনো হিট লস হয় না, সেটা হচ্ছে অ্যাকুরেট হিট ইঞ্জিন। কিন্তু আমাদের বিশ্বে এই ধরনের হিট ইঞ্জিন নাই। হিট ইঞ্জিনের তিনটা পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে হাই টেম্পারেচার সোর্স, যেখানে আমার তাপমাত্রা হাই টেম্পারেচার থাকে T1 টেম্পারেচার, এবং এটাকে আমরা তাপ উৎস বলে থাকি, এবং এটার তাপমাত্রা হচ্ছে T1। এখান থেকে এবং তাপ হচ্ছে Q1। এখান থেকে যখন আমরা হিট ইঞ্জিনে প্রবেশ করে দেন এটা লোয়ার টেম্পারেচার সিঙ্কে যায় এবং সেখান থেকে তাপমাত্রা T2 হয়। কিন্তু এই যে তাপ এবং এটা থেকে যে তাপটা হিট ইঞ্জিনে আসে, সোর্স থেকে যে তাপটা হিট ইঞ্জিনে আসে সেটা হচ্ছে Q1 তাপ আসে, এবং হিট ইঞ্জিন থেকে যেটা যায় সেটা হচ্ছে তোমার Q2 হিট তাপ লোয়ার টেম্পারেচারে প্রবেশ করে, এই সিঙ্কে প্রবেশ করে। সেক্ষেত্রে এখানে কিছু পরিমাণ কাজের রূপান্তরিত হয়, কারণ এখানে Q1 তাপ ছিল, পরবর্তীতে এটা Q2 তাপ হয়ে যায়, এবং এখানে T1 তাপমাত্রা ছিল, পরবর্তীতে এটা T2 তাপমাত্রা হয়ে যায়। ফলে এখানে কিছু পরিমাণ তাপের পরিবর্তন হয়, এবং এইখানে যে T2 তাপমাত্রা আছে সেটা T1 তাপমাত্রার চাইতে অনেক কম। ফলে এটা তাপ হ্রাস হয়। সেই হ্রাসটা যে তাপটা হ্রাস হচ্ছে সেটা নির্ভর করে কাজের উপর। এখানে কাজের রূপান্তরিত হয়, এবং সেই কাজের পরিমাণটা কতটুকু, কাজের পরিমাণটা হচ্ছে সোর্স থেকে যে তাপটা দিচ্ছে ইঞ্জিনে, এবং যে তাপটা বের হয়ে যে তাপটা তোমার লোয়ার টেম্পারেচারে চলে যাচ্ছে, এটার ডিফারেন্সটা হচ্ছে কাজের পরিমাণ। সেই ক্ষেত্রে W সমান হচ্ছে Q1 Q2 Q2। এন্ড এফিসিয়েন্সি হচ্ছে এখানে যে আমার ওয়ার্কটা হচ্ছে বাই দ্য সিস্টেম, এবং সেটার এবং এই এনার্জি সাপ্লাই দিচ্ছে, সোর্সটা যে এনার্জি সাপ্লাই দিচ্ছে অর্থাৎ যে তাপটা সাপ্লাই দিচ্ছে তাদের রেশিও হচ্ছে এফিসিয়েন্সি। সেক্ষেত্রে দুটো ইকুয়েশন যদি আমরা সলভ করি, এই ধরনের একটা ইকুয়েশন আছে। তবে এখানে যে তাপমাত্রার পরিবর্তনটা হচ্ছে T1 এবং T2, এদের তাপমাত্রা এবং তাপের অনুপাতটা সমান। সেক্ষেত্রে যে তাপ T1/T2 এবং T1/T2 এদের অনুপাতটা সমান। পরবর্তীতে আমরা দেখব যে কার্নোট সাইকেলে যে এফিসিয়েন্সি আমরা দেবো, আরেকটা ইঞ্জিন আছে কার্নোট ইঞ্জিন, সেটা আমরা করব, এবং সেটার তাপমাত্রা থেকে দেখব যে আসলে এটার তাপমাত্রার পরিবর্তনের সাপেক্ষে এফিসিয়েন্সি নির্ণয় করা যায়। এটা আমরা এখান থেকে জানলাম যে এখানে এফিসিয়েন্সি কি জিনিস, এবং এফিসিয়েন্সি থেকে আমাদের কি ইকুয়েশনটা কি, এবং এই ইকুয়েশন দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। এরপর হচ্ছে কার্নোট সাইকেল। প্রথমে আমরা কার্নোট ইঞ্জিন সম্পর্কে জানবো। আচ্ছা, প্রিন্সিপাল অফ কার্নোট সাইকেল। কার্নোট সাইকেল প্রিন্সিপাল হচ্ছে এখানে আমার একই তাপমাত্রা পরিবর্তন হবে, চাপের পরিবর্তন হবে, এবং আয়তনের পরিবর্তন, নির্দিষ্ট তাপমাত্রা, চাপ এবং আয়তনের পরিবর্তনের সাপেক্ষে এখানে আইসোথার্মাল এবং অ্যাডিবেটিক, আইসোথার্মাল এক্সপ্যানশন এবং আইসোথার্মাল ডিপ্রেশন অর্থাৎ সংকোচন হবে, প্রসারণ হবে, এবং অ্যাডিবেটিক সংকোচন এবং প্রসারণের মাধ্যমে একটা সিস্টেমের বলয় ঘুরে, একটা সাইকেল ঘুরে পূর্বের অবস্থায় ফিরে আসবে, সেটা হচ্ছে কার্নোট সাইকেল। তবে কার্নোট ইঞ্জিন যেটা আমরা সাধারণত পূর্বের স্লাইডে দেখে আসছি, ইঞ্জিন হিট ইঞ্জিন, কার্নোট সাইকেলও একটা হিট ইঞ্জিন। তবে এটা আমরা ধরে নেই ফরাসি বিজ্ঞানী কার্নো এটা আবিষ্কার করেন, এবং এটা ধরে নেওয়া হয় এটা 100% হিট ইঞ্জিন, অর্থাৎ 100% এটা তাপীয় শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তবে কার্নোট ইঞ্জিন এটা কিন্তু প্রকৃত পক্ষে এটা ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় আমাদের
যে ইঞ্জিনগুলো ব্যবহার করি সেগুলো আসলে কার্নোট সাইকেল কার্নোট ইঞ্জিনের মতো নয়, তবে কার্নোট ইঞ্জিনটা প্রকৃতপক্ষে এটা কাল্পনিক, এটা বাস্তবিক নয়। এখানে কার্নোট ইঞ্জিন যেটা বর্ণনা করেছে, এখানে চারটা অংশ আছে। একটা হচ্ছে ইনসুলেটেড সিলিন্ডার। সিলিন্ডারটা আমার ইনসুলেটেড থাকবে, কারণ এখানে আমার তাপ বাইরে থেকে ভিতরে বা ভিতর থেকে বা তাপ বাইরে যেতে পারবে না সেক্ষেত্রে। এবং এখানে ওয়ার্কিং সাবস্টেন্স থাকে। এই সাবস্টেন্সটা আমার এই সিলিন্ডারটা একটা স্ট্যান্ডের উপরে থাকে। স্ট্যান্ডটা হচ্ছে তাপ পরিবাহী। এখানে আমরা পূর্বে দেখে আসছি যে একটা ইঞ্জিনের সোর্স থাকে আর একটা হচ্ছে সিঙ্ক থাকে। যেটা সোর্স, যেটা তাপমাত্রা হাই টেম্পারেচার থাকে, সেটা T1 টেম্পারেচারে, এবং এটা তো এটা উৎস হিসেবে কাজ করে। এখান থেকে তাপমাত্রাটা আমার হ্রাস করে সিঙ্কে যায় এবং সিঙ্কে তোমার এখানে T2 তাপমাত্রায় প্রবেশ করে, এবং T2 তাপমাত্রাটা T1 এর চাইতে অনেক কম। এবং এটা এই যে T1 তাপমাত্রা থেকে T2 তাপমাত্রায় যাচ্ছে, সেক্ষেত্রে এখানে কিছু পরিমাণ কাজে হয় এবং কাজটা এখানে যান্ত্রিক শক্তি হিসেবে গণনা করা হয়। এখানে একটি, এবং এইখানে এই যে যাচ্ছে এটাতে দুই ধরনের পরিবর্তন হয়। একটা হচ্ছে আইসোথার্মাল এক্সপানশন হয় এবং এটাও অ্যাডিয়াবেটিক এক্সপানশন হয় এই প্রসেসে। প্রথম প্রসেসে এখানে চাপ P1 এবং V1 চাপ থাকে, এবং সেক্ষেত্রে এখান থেকে যখন আইসোথার্মাল প্রসেস হয়, আইসোথার্মাল প্রসেসে এখানে তাপমাত্রা T1 তাপমাত্রার পরিবর্তন হয়, কিন্তু আয়তন এবং চাপেরও পরিবর্তন হয় সেক্ষেত্রে। এবং এখানে T1 তাপমাত্রা সঞ্চালিত হয়, T1 তাপ সঞ্চালিত হয়। ফলে এটা হচ্ছে তোমার আইসোথার্মাল এক্সপানশন হয়। তারপরে এখানে এক্সপানশন হয় অ্যাডিয়াবেটিক এক্সপানশন, যেখানে শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তন হয়। এখানে এই পজিশনে বলা হয়েছে চাপের পরিবর্তন এবং আয়তনের পরিবর্তন হয়, তবে এখানে T1 থেকে T2 তে যায়। এখানে A থেকে যখন B তে যাচ্ছে, এখানে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয় না, তাপমাত্রা T1 তাপমাত্রায় থাকে। কিন্তু যখন B থেকে C তে যায়, তখন এটা T2 তাপমাত্রার পরিবর্তন হয়ে যায়, সেক্ষেত্রে আমার তাপ হ্রাস পায়। পরবর্তীতে যখন D পজিশনে আসে, C থেকে D পজিশনে আসে, এখানে T2 তাপমাত্রা একই থাকে, কিন্তু এখানে T2 তাপ রূপান্তরিত হয়, অর্থাৎ T1 থেকে ইঞ্জিনে T1 তাপ থেকে T2 তাপে পরিবর্তিত হয়, এবং এখান থেকে আমার আইসোথার্মাল ডিপ্রেশন হয়, অর্থাৎ আইসোথার্মাল সংকোচন হয়। তারপরে D থেকে যখন আবার A পর্যায়ে পৌঁছায়, তখন এটা আমার অ্যাডিয়াবেটিক ডিপ্রেশন হয়, অর্থাৎ অ্যাডিয়াবেটিক সংকোচন হয়। ফলে এখানে কিন্তু তাপের পরিবর্তন হয়, এখানে T2 তাপমাত্রা থেকে T1 তাপমাত্রায় চলে যায়। এখানে T1 তাপমাত্রা এবং T1 তাপ এবং T1 তাপমাত্রা যে আছে, এটার ফার্স্ট স্টেজ এবং লাস্ট স্টেজের যে তাপমাত্রা এবং তাপ আছে, এটার অনুপাত ধ্রুবক। সেক্ষেত্রে এখান থেকে আমরা এই কন্ডিশন থেকেই আমরা এফিসিয়েন্সিতে আসতে পারি যে আসলে এফিসিয়েন্সি শুধু তাপ নির্ভর নয়, এটা আমার তাপমাত্রা নির্ভরও। এখানে হিট ইঞ্জিন আমার কার্নোট সাইকেলের এফিসিয়েন্সি ক্যালকুলেশন, এখানে যখন আমরা গত আগের স্লাইডেও দেখে আসছি এই ধরনের একটা পিকচার, যেখানে প্রথমে আমার সোর্সটা থাকবে T1 তাপমাত্রা এবং সিঙ্কটা থাকবে কোল্ড রিজার্ভার, যেটা থাকবে T2 তাপমাত্রা, এবং এখানে হট ইঞ্জিন থেকে আমার কি বলে হট রিজার্ভার থেকে আমার T1 তাপ হিট ইঞ্জিনে প্রবেশ করবে, এবং পরবর্তীতে এখানে কিছু কাজের পরে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হওয়ার পরে এটা T2 তে যাবে। তাপ এখানে কোল্ড রিজার্ভার, অর্থাৎ এটা সিঙ্কে প্রদান করবে। ফলে এটার এফিসিয়েন্সি আমরা প্রথমে দেখে আসছি, এটা হচ্ছে এফিসিয়েন্সি সূত্র। কিন্তু এই এফিসিয়েন্সিটা আমার এটার এই সূত্রের উপরে ডিপেন্ড করে। এই এফিসিয়েন্সি পরে ইকুয়েশনটা পরিবর্তন করা যায়, যেটা 1 মাইনাস, আগের স্লাইডে দেখে আসছি 1 মাইনাস Q2 বাই Q1 বাই Q2 বাই Q1, এক্ষেত্রে 1 মাইনাস T2 বাই T1। ওয়ার্ক ডান বাই ইঞ্জিন পার সাইকেল, এখানে চারটা সাইকেল ছিল। দেখো এখানে একটা সাইকেল, এখানে একটা সাইকেল, এখানে একটা, এখানে একটা, চারটা সাইকেল আছে। সেক্ষেত্রে তোমার চারটা সাইকেলের ওয়ার্ক ডান
ক্যালকুলেশন করতে হবে, যেটা বইতে হুবহু ক্যালকুলেশন করা আছে, এবং যেটা আহ, এর লেকচারে আগের লেকচারে যেটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ছিল, সেখানেও এটা ওয়ার্ক ডান ছিল। সেটা ছিল ওখানেও অ্যাডিবেটিক প্রসেস এবং আইসোথার্মাল প্রসেস ছিল। এটা হিট ইঞ্জিন আমরা আহ, এই সমীকরণটা দেখে আসছি, এফিসিয়েন্সি। এখন বিষয়টা হচ্ছে এফিসিয়েন্সি ইনভেস্ট করা যায় কিভাবে। একটা যন্ত্রের যে এফিসিয়েন্সি আমরা সূত্র জানি, এটা এই সূত্র থেকে ম্যাথমেটিক্যালি বলা যায়, যদি T1 এর যদি T1 তাপমাত্রা আমার বেশি হয়ে যায়, অর্থাৎ হিট ইঞ্জিনের তাপমাত্রা যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে, এটা কমে যাবে। কমে গেলে কি হবে, এটা এফিসিয়েন্সি বাড়তে থাকবে। কারণ এটা যদি T1 ইনক্রিজ করতে থাকে, অর্থাৎ হিট ইঞ্জিনের উৎসের তাপমাত্রা যদি ইনক্রিজ করতে থাকে, তাহলে সেক্ষেত্রে এফিসিয়েন্সি বাড়বে। আর যদি এটা বেশি পরিমাণ কাজে রূপান্তরিত হয়, হিট ইঞ্জিন যদি বেশি পরিমাণ কাজ করে যদি T2 পরিমাণ কমাতে থাকে, তাহলেও আমার এফিসিয়েন্সি বাড়বে। এখন কার্নোট ইঞ্জিনটা দুই ধরনের কাজ করে, একটা হচ্ছে হিট ইঞ্জিনের মতো কাজ করে, একটা হচ্ছে রেফ্রিজারেটর কাজ করে। আমরা হিট ইঞ্জিন সম্পর্কে দেখে আসছি, যেটা কার্নোট সাইকেল একটা হিট ইঞ্জিন, কমপ্লিটলি হিট ইঞ্জিন। কিন্তু আবার রেফ্রিজারেটরটা কিভাবে এখানে ইউজ হয়, বিহেভ করে, দেখো এখানে যখন তাপটা Q1 থেকে Q2 তে যাচ্ছে, বা এটা যখন আমার সোর্স, আচ্ছা, এটা যখন আমার সোর্স থেকে আমার সিঙ্কে যাচ্ছে, যখন T2 থেকে, এখানে T2 T1 দেয়া আছে, এটা আসলে খেয়াল করা উচিত ছিল আমার। এখানে যখন আমার T2 থেকে যখন T1 এ যাচ্ছে, এই চিত্রের ক্ষেত্রে T1 টা কম T2 এর চাইতে, ফলে কি হচ্ছে, তাপমাত্রাটা কমে যাচ্ছে। আমরা রেফ্রিজারেটরে কি দেখি, তাপমাত্রাটা কম, আমাদের পরিবেশের তাপমাত্রার চাইতে ওখানকার তাপমাত্রা কম। বা আমরা যদি কোনো একটা গরম জিনিস ফ্রিজে রাখি, রেফ্রিজারেটরে রাখি, তাহলে এর তাপমাত্রা কমে যায়। বা গরম জিনিস নয়, আমরা নরমাল টেম্পারেচার কোন জিনিস, যেমন ধরো পানি রাখি, বরফ হয়ে যায়, বা মাছ রাখলে সেটা বরফ হয়ে যায়, সেক্ষেত্রে সেটা হচ্ছে তাপমাত্রা কমিয়ে দেয়। এই কারণে আমরা এটা বলতে পারি যে কার্নোট ইঞ্জিন একটা রেফ্রিজারেটর কাজ করে। আরেকটা হচ্ছে এখানে তাপের পরিবর্তন, দেখো এখানে Q2 তাপ ছিল, এখানে এসে Q1 তাপ হয়ে গেল। এখানে কিছু কাজের ব্যয় হলো, কিন্তু আমার Q2 থেকে যখন তাপটা Q1 এ যাচ্ছে, অর্থাৎ তাপ হ্রাস পাচ্ছে, এটাও একটা ইঞ্জিনের রেফ্রিজারেটরের কাজ। এবং এটা যদি উল্টা ভাবে ধরো, যেটা আমার রিভার্স সাইকেল ধরো, তাহলেও এখানে রেফ্রিজারেটর হিসেবে কাজ করবে। এবং সেটা, এবং আরেকটা হচ্ছে হিট পাম্প, দুটো একই জিনিস, রেফ্রিজারেটর হিসেবেও কাজ করতে পারে, আবার হিট পাম্প হিসেবেও কাজ করতে পারে, তবে ঘটনাটা একই বিষয়, ব্যাখ্যাটা একই। এরপর হচ্ছে সেকেন্ড অফ থার্মোডাইনামিক্স। আমরা সেকেন্ড অফ থার্মোডাইনামিক্স আসলে এক এক বিজ্ঞানী এককভাবে ব্যাখ্যা করেছেন। লর্ড কেলভিন, প্ল্যাঙ্ক এবং কেলভিন প্ল্যাঙ্ক ব্যাখ্যা করেছেন, ক্লসিয়াস কার্নোট করেছেন। তবে সর্বশেষ একটা জেনারেল তথ্য হচ্ছে যে একটা ইঞ্জিন কমপ্লিটলি কাজ করতে পারবে না যেটা উইদাউট এনি ইফেক্ট ছাড়া, এবং সেটা সম্ভব নয়। সেটা হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তবে এই মূল বিষয়টা বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন, এটা তোমাদের অবশ্যই পড়তে হবে, এবং এটা পরীক্ষাতেও থাকে, স্যার এক্সটার্নাল স্যারও দিয়ে থাকে। এরপর হচ্ছে এন্ট্রপি। এন্ট্রপি আসলে কি মিন করে, এন্ট্রপি আসলে দ্বিতীয় সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এ একটা ধর্ম স্থির থাকে, এভাবে লিখলে তো হবে না আসলে। এখানে এন্ট্রপি হচ্ছে একটা ডিসঅর্ডার সিস্টেম থেকে ডিসঅর্ডার হয়, একটা অর্ডার থেকে ডিসঅর্ডার হবে, এবং এটা এনার্জিটা, এবং এনার্জি কোন একটা কাজ করতে তোমার এনার্জি কি রকম পরিবর্তন হয়, বা কি এনার্জি লস হচ্ছে, বা কি পরিমাণ এনার্জি আছে, ব্যয় হচ্ছে, সেটা মেজার করবে হচ্ছে এন্ট্রপি, এবং এন্ট্রপিটার প্রবাবিলিটি হয়। এবং সেক্ষেত্রে আমার এন্ট্রপির পরিবর্তনটা যখন তাপের যদি একটা সিস্টেমে হয়, সেক্ষেত্রে আমার তাপের পরিবর্তন হচ্ছে, এবং তাপমাত্রার পরিবর্তনটা এটার সমীকরণ দিয়ে প্রকাশ পায়, এন্ট্রপির পরিবর্তন। এবং
এন্ট্রপি সেকেন্ড অফ থার্মোডাইনামিক্স মূলত এন্ট্রপির কনসার্ট চেঞ্জের কনসেপ্ট করবে এবং এটা ডিফারেন্ট ফর্মস থাকে। কোন একটা এন্ট্রপিটা কি ফিজিক্যাল কনসেপ্ট হচ্ছে, এখানে আমরা বিভব শক্তি যেটা আমরা পড়ে হয়তো তোমরা ফার্স্ট 1 2 তেই পড়ছো হয়তো, বিভব শক্তি হচ্ছে mgh এবং dqটা তাপের পরিবর্তন হচ্ছে tds, এটা আমরা এখান থেকে দেখছি। সেক্ষেত্রে এক্ষেত্রে এইচটা হচ্ছে আমার তাপমাত্রা, এখানে ইপি বিভব শক্তিটা হচ্ছে আমার তাপের পরিবর্তনকে মিন করে, আর এইচটা হচ্ছে আমার হিট উচ্চতাটা হচ্ছে টি মিন করে। সেক্ষেত্রে এস হচ্ছে এন্ট্রপি, এখানে এন্ট্রপিটা হচ্ছে ইনার্শিয়াকে মিন করে। সেক্ষেত্রে যেহেতু আমার থার্মাল প্রসেসে এটা মূলত হচ্ছে এন্ট্রপিটা হচ্ছে থার্মাল ইনার্শিয়া। আর তোমাদের কোশ্চেন আছে, এখানে একটা প্রমাণ আছে, সেটা হচ্ছে এনট্রপি রিভার্সিবল প্রসেসে কনস্ট্যান্ট থাকে কিন্তু ইরিভার্সিবল প্রসেসে ইনক্রিজ করে। সেটা অবশ্যই একটা ম্যাথমেটিক্যাল টার্ম, ম্যাথমেটিক্যাল কিছু করতে হবে, এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ এনট্রপি, এটা কিন্তু পরীক্ষায় আসে। ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ এনট্রপি হচ্ছে এটা কি কি ফলো করে। এটা আমি লিখেছি অনলাইন থেকে এবং এটা বইতেও আছে, কিছু সংমিশ্রণে আমি এই জিনিসটা লিখছি। আসলে এটা অ্যাডিবেটিক প্রসেস কনস্ট্যান্ট থাকে এবং এটা তো আগে আমরা লিখলাম, এবং এটা এনট্রপি ন্যাচারাল প্রসেস যেগুলো সেগুলো আমাদের আগে বলেছি, সেটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেস, এবং এই ইরিভার্সিবল প্রসেসে আমার এনট্রপি বৃদ্ধি পায়। এটা হচ্ছে এখানে আমরা যে প্রেসার এবং টেম্পারেচার যেটা আমরা ফিল করি সেটা আসলে এইদের মতো এনট্রপি হয় না, এবং এনট্রপিটা দিয়ে আমার সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স ফলো করে, ল অফ কুক করা যায়। এটা মূলত এনট্রপির মাধ্যমে, এটা হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। সেটা হচ্ছে ইন অ্যানি সাইকেল দুইটা অপশন আছে, দুইটা পার্ট আছে। একটা হচ্ছে the entropy of an isolated system is not in equilibrium. এনট্রপি সিস্টেমের, একটা আইসোলেটেড সিস্টেমের এনট্রপি কখনো ইকুইলিব্রিয়াম হবে না। সেক্ষেত্রে আমার ম্যাক্সিমাম পর্যন্ত এটা বৃদ্ধি পেতে পারে, এবং যদি সিস্টেমটা ইকুইলিব্রিয়াম হয় তাহলে সেক্ষেত্রে এটা ম্যাক্সিমাম বৃদ্ধি পাবে। এবং এটা যে কোনো সাইক্লিক প্রসেসে এনট্রপি এটা বৃদ্ধি পাবে। হিট ডেথ অফ দ্য আর্থ অর হিট ডেথ অফ দ্য ইউনিভার্স, সেটা হচ্ছে আমাদের সকল সিস্টেমই ইকুইলিব্রিয়ামে পৌঁছাতে চায়। সেক্ষেত্রে সর্বোচ্চ চাপ থেকে আমার সর্বনিম্নের দিকে সর্বনিম্নের দিকে নয়, ইকুইলিব্রিয়ামের দিকে পৌঁছায়। সেক্ষেত্রে কোন এক সময় যখন আমার তাহলে আমাদের যে প্রসেস গুলা সেটা হচ্ছে আসলে ইরিভার্সিবল প্রসেস, এবং সেক্ষেত্রে যখন এনার্জিটা আমার কি বলে সিস্টেম গুলা যখন আমার সাম্যাবস্থা পৌঁছাতে চায় তখন আমার কি করে এনট্রপিটা পরিবর্তন হয়, এনট্রপিটা বৃদ্ধি পেতে থাকে। যখন এনট্রপি বৃদ্ধিটা ম্যাক্সিমাম পর্যায়ে পৌঁছাবে তখন এনট্রপি বৃদ্ধি পাবে না, কিন্তু এখানে তাপমাত্রা সকল বস্তুর তাপমাত্রা সমান হয়ে যাবে, যেটা আমরা বিজ্ঞানীরা এটাকে হিট ডেথ অফ দা আর্থ অর্থাৎ তাপীয় মৃত্যু বলা হয় এই ঘটনাটাকে। এই কারণে আমাদের চাচ্ছে সব বিশ্ব যেটা আমাদের এনট্রপিটা কন্ট্রোলে থাকে, তা যদি এনট্রপি বেশি পরিবর্তন না হয় সেক্ষেত্রে আমাদের তাপমাত্রাটা অবশ্যই সেটা পরিবর্তন হবে না, অর্থাৎ সব বস্তু তাপমাত্রাটা আসলে পরিবর্তন একই হবে না। সেক্ষেত্রে আমাদের তাপীয় মৃত্যুর দিকেও ভাবতে হবে না। এরপরে হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার স্কেল। টেম্পারেচার মেইনলি হচ্ছে হিট এবং টেম্পারেচার। হিটটা হচ্ছে তাপীয় শক্তি যেটা আমার গরমের এবং ঠান্ডার অনুভূতি জাগাবে, এবং টেম্পারেচারটা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা যেটা নির্ভর করবে কোন বস্তু তাপ গ্রহণ করবে না ত্যাগ করবে সেটার উপরে করে। এবং তাপমাত্রা তিন ধরনের তাপমাত্রা আছে, একটা হচ্ছে আমার ফ্রিজিং পয়েন্ট। ফ্রিজিং পয়েন্ট হচ্ছে যে তাপমাত্রায় আমার বরফ হবে, এবং আরেকটা হচ্ছে বয়লিং পয়েন্ট যেটা ফুটন্ত পানি ফুটবে, যে তাপমাত্রা শুরু করবে বাষ্প হওয়া শুরু করবে, সেটা হচ্ছে আমার স্টিম পয়েন্ট বা বয়লিং পয়েন্ট। এবং আরেকটা টেম্পারেচার আছে মেজারিং
টেম্পারেচার, যেটা তাপমাত্রা আমি কোন একটা বস্তুর তাপমাত্রা যেটা মেজার করলে যেটা পাই সেটা হচ্ছে মিজারিং টেম্পারেচার। এবং এটা প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রে, এবং এখানে চারটা স্কেলের কথা লেখা আছে। একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, একটা ফারেনহাইট স্কেল, একটা কেলভিন স্কেল, একটা হচ্ছে র‍্যাঙ্কিন স্কেল। এবং প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রে এই রেশিওটা সমান, যেটা মেজারিং টেম্পারেচার, যেটা আমরা এখানে বিভিন্ন স্কেলের ক্ষেত্রে সি এফ কে আর দিয়ে প্রকাশ করেছি, এবং টেম্পারেচার রাইজ পয়েন্ট। এখানে সেলসিয়াস স্কেলের আমার সর্বনিম্ন তাপমাত্রা যেটা আইস পয়েন্ট সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বোচ্চ হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ফারেনহাইট স্কেলে 32, সর্বোচ্চ হচ্ছে 212, এবং কেলভিন স্কেলে 273 এবং যেটা 373। র‍্যাঙ্কিন স্কেলে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 492 এন্ড হাইয়েস্ট হচ্ছে 672, যেটা আমাদের স্টিম পয়েন্ট ফর র‍্যাঙ্কিন স্কেল। এক্ষেত্রে এবং তাহলে মৌলিক ব্যবধান হচ্ছে 100 ফর সেলসিয়াস স্কেল, এখানে 180, এখানে 100, এখানে 180। এবং এদের রেশিও, এই সূত্র অনুসারে এই রেশিওটা আমার প্রত্যেকটা স্কেলে যেহেতু সমান, তাই এগুলো সমান করা হয়েছে। এবং এখান থেকে আমার ফাইনালি এই বিষয়টা আসে, যেটা আমার 20 দিয়ে প্রত্যেকটা জায়গা ভাগ করলে এই ধরনের একটা ইকুয়েশন আছে। এই ইকুয়েশনটা মেইনলি ইউজ হয় হচ্ছে একটা স্কেলের তাপমাত্রা থেকে অন্য একটা স্কেলের তাপমাত্রা রূপান্তরের ক্ষেত্রে। অর্থাৎ যদি আমার সেলসিয়াস স্কেল থাকে সেক্ষেত্রে ফারেনহাইট স্কেল থেকে কেলভিন স্কেল, এরকম ভাবে আমার পরিবর্তন করা যায়। সেক্ষেত্রে এটা দিয়ে আমার অঙ্ক আসে, কিছু অঙ্ক থাকতে পারে এই সূত্রটা দিয়ে, যেটা এবং প্রমাণটাও থাকতে পারে। সেটা তোমার এইচএসসি বইতেও আছে, অনার্সের বইটা আমি যে বইটা রেফার করেছি সেই বইটাতে আমি দেখি নাই, তবে এইচএসসি এর বই থেকেও তুমি পড়তে পারো, বা অনলাইনেও এটা ক্যালকুলেশন আছে, সেখান থেকেও পড়তে পারো। তাহলে আজকে আমরা যে জিনিসটা জেনেছি সেটা হচ্ছে আমার রিভার্সিবল প্রসেস, ইরিভার্সিবল প্রসেস, হিট ইঞ্জিন, এফিসিয়েন্সি, কার্নোট সাইকেল, সেকেন্ড কার্নোট সাইকেলের এফিসিয়েন্সি, ওয়ার্ক ডান পার সাইকেল, and efficiency। আমার ক্লাস মনে হয় শেষের দিকে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমরা তো ম্যাথ গুলো স্যার কোথা থেকে করব স্যার? বই থেকেই। স্যার বইতে স্যার এক্স্যাক্টলি স্যার কোনগুলো স্যার, এগুলো যদি একটু বলে দিতেন স্যার। বইতে তো আমি যে সূত্রগুলো পড়েছি বলেছি ক্লাসে, সেগুলো থেকেই হবে। ও আচ্ছা স্যার। এক্সট্রা কিছু নাই। যে ইকুয়েশন লেকচার আছে সেই ইকুয়েশন অঙ্ক করবা। ওকে স্যার। ঠিক আছে, আজকের অ্যাটেন্ডেন্সটা পাঠাবা। জি স্যার। এবং আমি তারপরে আমার কাছে হয়তো নিজে এক্সেল ফাইল তৈরি করে আমি সেখানে অ্যাটেন্ডেন্স দিয়ে রাখি। স্যার আমি এর আগের দিন অ্যাটেন্ডেন্স হচ্ছে ওয়ার্ড ফাইলেরটা আর হচ্ছে পিডিএফ দিয়েছি, সেটা কি পেয়েছেন স্যার? হ্যাঁ আমি ওটা পেয়েছি, তারপরে আমি কিন্তু রিপ্লাই দিয়েছি একটা। জি স্যার। স্যার 10 তারিখেরটা আমি হচ্ছে রবিবারের পরে চেষ্টা করব দেওয়ার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখানে 29 জনের অ্যাটেন্ডেন্স আছে, আমাকে অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দিবা। স্যার মানে একজন হয়তো মানে মাঝপথে ওর নেট কানেকশন লস্ট হয়ে যাওয়ায় মনে হয় চলে গেছে। ও আচ্ছা ঠিক আছে, আগামী দিন দেখা হবে, হয়তো সোমবারে ক্লাস হবে। আচ্ছা স্যার। আজকে এই পর্যন্তই। আচ্ছা স্যার। স্যার